সেই দিনে যখন ৫ জন বড় বড় নেতা এনসিপির ওইখানে না থেকে কক্সবাজার চলে যায়, তখন কিন্তু এটা আসলেই মনে হয় যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু নিশ্চয়ই ওখানে হচ্ছে। সেখানে উনি বললেন যে উনারা আপনার আহতদের এবং শহীদদের ১০০ কোটি টাকার মতো করে একেকটা ক্ষেত্রে, শহীদদের ক্ষেত্রে ১০০ কোটি টাকা এবং এখানে ১০০ কোটি টাকা, কম বেশি বিকালবেলার বা সন্ধ্যাবেলার যে বক্তব্য, সেখানে উনি বলছেন মূল্যস্ফীতি আমরা কমিয়ে ফেলেছি। আপনি মূল্যস্ফীতি কমিয়েছেন, আপনি 14% 16% ইন্টারেস্ট করেছেন। 16% ইন্টারেস্ট করাতে মানুষের ইনকামের অবস্থা কি? আমরা একটু যদি জুলাই ঘোষণাটা দেখি, জুলাই ঘোষণায় তিনি শেষের দিকে, এটা ২৮টা প্যারাগ্রাফ আছে, ২৮টা অনুচ্ছেদ আছে। ২৮টা অনুচ্ছেদের মধ্যে বোধহয় ২৩ নম্বর অনুচ্ছেদ থেকে আমরা যদি যাই, এর আগে হচ্ছে যে প্রেক্ষাপট, আগে কি কি হয়েছে না হয়েছে, হাসিনা কি করেছে, পাকিস্তান কি হয়েছে, পাকিস্তান থেকে বাংলাদেশ কিভাবে হয়েছে, বাকশাল হয়েছে, এরশাদের ফল হয়েছে, অর্থাৎ আপনি প্রেক্ষাপটটা আগে দিয়েছেন। প্রেক্ষাপট দেওয়ার পরে আপনি ২৩-এ এসে বলছেন যে আওয়ামী লীগ সরকার কর্তৃক সংগঠিত গুম, খুন, হত্যা, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ ইত্যাদি বিচারের দৃঢ় অভিপ্রায়। তারপরে হচ্ছে গিয়ে যে আহতদের এবং শহীদদেরকে, আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায়। তারপরে হচ্ছে গিয়ে আপনার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায়, অর্থাৎ এবং এবং সেই অভিপ্রায়গুলো যেটা বলা হয়েছে, তাছাড়া আরেকটা জিনিস বলা হয়েছে, অভিপ্রায় পর্যন্ত কিন্তু ঠিক আছে এই সরকারের, কিন্তু তারপরে বলা হচ্ছে যে সেহেতু বাংলাদেশের জনগণ এই প্রত্যাশা ব্যক্ত করছে যে একটি পরিবেশ, আচ্ছা ঠিক আছে, সংরক্ষিত হবে, এটা প্রত্যাশা ব্যক্ত করছে সরকার, প্রত্যাশা ব্যক্ত করছেন সরকার, জনগণ অভিপ্রায়। সুতরাং আসলে এইখানে সরকার যে নিজে কোনো কিছুই আইনগতভাবে ঢুকাতে পারবেন না, অর্থাৎ আইনি কোনো যে উনারা সুরক্ষা দিতে পারবেন না, সেটা কিন্তু উনারা এটাতে সম্মত হয়েছেন, উনারা এটাতে রাজি হয়েছেন এবং সেইভাবেই কিন্তু এই জুলাই ঘোষণাটা এসেছে। সুতরাং আসলে এই সরকার ভবিষ্যতে, এই আপনি যদি এনসিপি বলেন অথবা আন্দোলনকারী বলেন, তাদের প্রতি কোনো নিরাপত্তা দেওয়ার ক্ষমতা এই সরকারের নাই, সেটা এই সরকার স্বীকার করেছে। সুতরাং আজকের দিনটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই দিনে যখন ৫ জন বড় বড় নেতা এনসিপির ওইখানে না থেকে কক্সবাজার চলে যায়, তখন কিন্তু এটা আসলেই মনে হয় যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু নিশ্চয়ই ওখানে হচ্ছে। কারণ এটা না হলে এখান থেকে ত্যাগ করা মানেই সবার চোখে পড়বে এবং এটা নিয়ে আমরা সবাই কথা বলবো। সুতরাং সেই হিসাবে সত্যি সত্যি কোনো একটা গুরুত্বপূর্ণ কিছু কক্সবাজারে হচ্ছে বলে আমি মনে করি। এখন আমরা জানি যে এটা নিয়ে যেটা খবরের কাগজ যে রিপোর্টটা করেছে, যে সেখানে পিটার হাসের সাথে দেখা হচ্ছে, অর্থাৎ আমেরিকার সাথে এই এনসিপি কোনো এক ধরনের সমঝোতা করার চেষ্টা করছে, একটা বিরাট মিটিং হলো। আবার কেউ কেউ বলছে যে সেখানে পিটার হাস ছিল না। এখন পিটার হাস ছিল কি ছিল না সে ব্যাপারে আমার কাছে কোনো কনক্লুসিভ কোনো খবর নাই, কিন্তু আমি যেটুকু বলতে চাই যে সেখানে গুরুত্বপূর্ণ কারোর সাথে কথা হয়েছে। সেই কথা টেলিযোগাযোগের মাধ্যমে হতে পারে, সেই কথা আপনার অনলাইনে হতে পারে, সেই কথা আপনার ওইখানে আপনার ভিডিও কল হইতে পারে, যেটাই হোক এমন ভাবে করা হয়েছে যে যেটা কক্সবাজারের ওই আপনার হোটেল থেকে, ইটস ওয়ান অফ দ্য গুড বেটার ওয়ান্স, ওখান থেকেই এটা করা হয়েছে কোনো একটা কারণে, এবং এটার মধ্যে অত্যন্ত গোপনীয়তা বজায় রাখা হয়েছে। সুতরাং এখানে আমি মনে করি গুরুত্বপূর্ণ কিছু মিটিং হয়েছে। সেই মিটিং এর কি আসলে হয়েছে হয়তো আমরা কয়েকদিন পরে জানতে পারবো। এটা হচ্ছে গিয়ে আমার প্রথম বক্তব্য। দ্বিতীয় বক্তব্য হচ্ছে যে আজকে আমি যে কথাটা একটু সাবজেক্টিভ বলছি, কিন্তু এটা ইমপ্রেশনের ব্যাপার। আমার কাছে মনে হয়েছে যে আজকে জুলাই ঘোষণাটা অত্যন্ত একটা ম্লান, মলিন একটা অনুষ্ঠান হয়েছে। আজকে
আমরা 15 বছর শেখ হাসিনা অত্যাচার থেকে নিজে বাঁচার পরে 1 বছর পূর্তি হচ্ছে। আজকে বিরাট আনন্দের সময় ছিল। আজকে বিরাট আপনার আমরা যে আনন্দ করতে পারতাম, যে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে এটা আমাদের পালন করার কথা ছিল, সেই উৎসাহ উদ্দীপনা কিন্তু আমরা মানিক মে এভিনিউতে সংসদ ভবনের সামনে দেখতে পেলাম না। এমনকি উনার ডক্টর ইউনূসের পাশে যেভাবে ওই ইয়েরা দাঁড়িয়েছিল, আপনার অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সেটাও আমার কাছে খুব সেই সময় আড়ম্বরপূর্ণ মনে হয়নি। সুতরাং সেখানে আমি আরো আরেকটা কথা হচ্ছে যে আমি এদেরকেও খুব একটা দেখলাম না, আপনার এই যে আমাদের যে উপদেষ্টা মণ্ডলীর সদস্য তাদেরকেও সামনে দেখলাম না। সুতরাং আমার কাছে খুবই এই অনুষ্ঠানটাকে সাদামাটা মনে হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে সকাল থেকেই তো ইউনূস সাহেব একটা বক্তব্য রেখেছেন, তারপরে জুলাই ঘোষণা করেছেন, তারপরে 8টা 20-এ আবার বক্তব্য দিয়েছেন। আজকের দিনে আমার কিন্তু ইউনূস সাহেবকে অত্যন্ত ম্লান, ফ্রেইল, ফিজিক্যালি ফ্রেইল মনে হচ্ছিল। মনে উনার মধ্যে যে সাধারণত যেই আপনার উৎসাহ উদ্দীপনা থাকে, সেই উৎসাহ উদ্দীপনা কিন্তু আজকে আমি দেখিনি। এখন এটা কেন, এটা অন্য কারণ থাকতে পারে, কিন্তু আমি যেটা আমার ইমপ্রেশন আমি আপনাকে সেটা বললাম। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে যে উনি আপনার যেটা সকালবেলায় বলেছেন এবং বিকালবেলায় মানে 7টা-8টার সময় যে বক্তব্য রেখেছেন, সেখানে উনি বললেন যে উনারা আপনার আহতদের এবং শহীদদের 100 কোটি টাকার মতো করে এক একটা ক্ষেত্রে, শহীদদের ক্ষেত্রে 100 কোটি টাকা এবং এখানে 100 কোটি টাকা, কম বেশি হতে পারে, এরকম টাকা তারা খরচ করেছেন। 78 জনকে তারা বিদেশে পাঠিয়েছেন, তার জন্য 100 কোটি টাকা খরচ হয়েছে। আমার কথা হচ্ছে যে 78 জনকে আপনি পাঠিয়েছেন, 100 কোটি টাকা খরচ হয়েছে, আমি তো খালি সেটা জানতে চাই না। আমি জানতে চাই উনারা আরোগ্য লাভ করেছে কিনা, আমি জানতে চাই শহীদরা কি ঠিক আছে কিনা, আমি জানতে চাই শহীদদের অবস্থা কি, আপনি কি তাদের মানসিক চিকিৎসা করা হচ্ছে, মনোবিজ্ঞানীরা কি বলেছেন যে উনারা এখন আর ডিপ্রেশনের মধ্যে নাই, এটা কি বলেছে? আপনি সঞ্চয়পত্র কয় টাকার কিনবেন, কিভাবে কিনবেন না কিনবেন, দ্যাট ইজ নট মাই কনসার্ন। এটা আপনার ভিতরের ব্যাপার, আপনি সরকার চালান, সরকার চালান। আমি আপনার আউটকাম দেখতে চাই, এবং সেই আউটকামের ব্যাপারে আমি বলবো যে উনি যেভাবে টাকার অ্যামাউন্ট বললেন, সেই অ্যামাউন্ট দিয়ে কিন্তু কিছুই বোঝা যায় না। বরং আমি আহতদের সম্পর্কে যতটুকু জানি তারা চরমভাবে বিষণ্ণতায় ভুগছে, তারা ডিপ্রেশনে ভুগছে। শহীদ পরিবার আরো বেশি ভুগছে, মানে আমার সাথে খুব কানেকশন আছে। শহীদ পরিবার তাহলে ডিপ্রেশনে যখন যারা ভুগছে, বাচ্চারা ভুগছে, শহীদ পরিবার ভুগছে, আপনার ওই 100 কোটি টাকা আপনি আমাকে দেখাতে আসছেন কেন? আপনি তো ইতিমধ্যে 6 লক্ষ কোটি টাকা খরচ করে ফেলতেছেন বাজেটে, সেখানে মাত্র 100 কোটি টাকা। সো আমার কাছে মনে হয় যে এই ব্যাপারে উনি যখন, এখন তো উনার যে উনাকে কথা সর্বস্ব মনে হয়, এবং উনি এই জন্য, আমার কথা হলো যে আমি যেই মানদণ্ডে উনাকে বিচার করব, সেই মানদণ্ডতেই আহতদের মানদণ্ড, শহীদদের মানদণ্ড, এটা হচ্ছে প্রথম মানদণ্ড। দ্বিতীয় মানদণ্ড আমি যা দেখলাম, উনি কি বললেন, উনি বললেন যে, আমি ইয়েটা দেখছিলাম বিকালবেলার বা সন্ধ্যাবেলার যে বক্তব্য, সেখানে উনি বলছেন মূল্যস্ফীতি আমরা কমিয়ে ফেলেছি। আপনি মূল্যস্ফীতি কমিয়েছেন, আপনি 14%, 16% ইন্টারেস্ট করেছেন। 16% ইন্টারেস্ট করাতে মানুষের ইনকামের অবস্থা কি, আপনি আমাকে বলেন তো। আজকে পেঁয়াজের দাম কত বলেন তো? আজকে পেঁয়াজের দাম বোধহয় 120 টাকা পার কেজি। হ্যাঁ, এখন আপনার প্রতিদিন একটা না একটা কিছু ঘটতেই থাকে। আমাদের এখানে চালের দাম, মহসিন ভাই বললেন যে 100 টাকার নিচে বোধহয় সবজি নাই কোনো। চালের ইয়েও আপনার দাম বেড়ে গেছে। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে যে বাংলাদেশের যে জিনিসপত্র, খাদ্যদ্রব্য, তার যে সাপ্লাই চেইন, সেই ব্যাপারে আপনারা এই 1 বছরে কিচ্ছু করেন নাই। আপনারা 1 বছরে কিছু না করে আপনারা কি করেছেন, ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিয়ে আপনারা সেই মানে তথাকথিত যেই যে আমরা সেভাবে মূল্যস্ফীতি কমাবো, এটার মধ্যে কিন্তু এত কোনো আপনার কৃতিত্ব নেওয়ার কিছু নাই। হ্যাঁ, আপনি ইন্টারেস্ট রেট বাড়িয়ে আমাদের প্রবৃদ্ধি 3.5% নামিয়ে আপনি আমাদের মূল্যস্ফীতি কমাচ্ছেন, এটাতে কৃতিত্ব আমি দেখি না। বরং আপনি যদি সত্যি সত্যি ভারতের সাথে তুলনা করেন, তাহলে ভারতের তুলনায় আমাদের খাবারের দাম অনেক বেশি আমাদের এখানে অপেক্ষাকৃতভাবে। তাহলে সেটা কেন হয়, সেই ব্যাপারে কি কোনো গবেষণা হয়েছে এই 1 বছরে? না, 1 বছরে কোনো গবেষণা হয়নি।
সুতরাং আমি মনে করি যে এই জন্য আমি একটু আগে দেখছিলাম যে যখন উনার এই বক্তব্য নিয়ে বা প্রথম আলো যখন রিপোর্ট করলো, তারা প্রথমে খালি একটা বিষয়ে কথা বলেছে, তারা মূল্যস্ফীতি নিয়ে কথা বলে নাই, তারা আহত নিয়ে কথা বলে নাই, অন্য কোনো বিষয় নিয়ে কথা বলেনি। উনি নিজেকে যে নিজের জাহির করার